আজকের জীববিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। পাঠ পরিচিতি, একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন। শিক্ষার্থীরা, আগের একটি ক্লাসে আমরা প্রোটোপ্লাজম ও কোষ ঝিল্লি সম্পর্কে জেনেছি। আমাদের আজকের পাঠ সাইটোপ্লাজম, রাইবোজোম ও গলগি বডি। শিখন ফল, এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে: সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, রাইবোজোমের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে, গলগি বডির গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা সাইটোপ্লাজম সম্পর্কে জানব। মূলত নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হচ্ছে সাইটোপ্লাজম। গ্রিক শব্দ কাইটোস অর্থ কোষ এবং প্লাজমা অর্থ সংগঠন, অর্থাৎ সাইটোপ্লাজম শব্দের অর্থ হচ্ছে কোষীয় সংগঠন। একে এভাবে সংজ্ঞায়িত করা যায়: কোষ ঝিল্লি পরিবেষ্টিত নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমের অবশিষ্ট অংশই হচ্ছে সাইটোপ্লাজম। এটি মাতৃকা ও অঙ্গাণু অংশ নিয়ে গঠিত। এটি অসমসত্ব। এখানে একটি তরল মাধ্যম ছাড়াও বিভিন্ন অঙ্গাণু এবং বিভিন্ন নির্জীব বস্তু থাকে। তরল অংশে মাতৃকা এবং মাতৃকার মধ্যে ভাসমান থাকে অঙ্গাণু ও নির্জীব বস্তুসমূহ। এবার আমরা জানব সাইটোপ্লাজমীয় মাতৃকা কি। মাতৃকা হল মূলত সাইটোপ্লাজমের একটি ভিত্তি পদার্থ। অঙ্গাণুসমূহ ছাড়া অর্ধ তরল, অর্ধ স্বচ্ছ, দানাদার ও সমধর্মী কলয়েডীয় পদার্থকে সাইটোপ্লাজমীয় মাতৃকা বলে। একে হায়ালোপ্লাজমও বলা হয়। বর্তমানে একে সাইটোসোল নামেও আখ্যায়িত করা হয়। মাতৃকার কোষ ঝিল্লি সংলগ্ন অপেক্ষাকৃত কম দানাদার বহিস্থ অঞ্চলকে বলা হয় একটোপ্লাজম এবং এর বিপরীতে কেন্দ্রস্থ অপেক্ষাকৃত ঘন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। আবার কোষ গহ্বরের চারদিকে পাতলা পর্দার আকারের যে অংশটি রয়েছে তাকে বলা হয় টনোপ্লাজম। শিক্ষার্থীরা, পাশের চিত্রে খেয়াল করো, কোষ ঝিল্লি সংলগ্ন কম দানাদার বহিস্থ যে অঞ্চল তাকে বলা হয় একটোপ্লাজম। উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা একটোপ্লাজম। একটোপ্লাজমের ঠিক পরেই কেন্দ্রের দিকে অবস্থিত অপেক্ষাকৃত ঘন অঞ্চল যেটা, তাকে বলা হয় এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজমের পরে কোষে যে গহ্বর থাকে সেই কোষীয় গহ্বরের চারদিকে পাতলা পর্দার মতো যে অংশটি তাকে বলা হয় টনোপ্লাজম। একক কাজ: হায়ালোপ্লাজম, একটোপ্লাজম, এন্ডোপ্লাজম ও টনোপ্লাজম কি? একটু আগেই আমরা হায়ালোপ্লাজম, একটোপ্লাজম, এন্ডোপ্লাজম ও টনোপ্লাজম সম্পর্কে জানলাম। এবার আমরা জানব সাইটোপ্লাজমের রাসায়নিক গঠন সম্পর্কে। সাইটোপ্লাজম মূলত বিভিন্ন পদার্থের সমন্বয়ে গঠিত একটি জটিল যৌগ, যেখানে জীবভেদে শতকরা 65 থেকে 96% পানি। আমরা যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখি তাহলে উদ্ভিদ কোষে 75% পানির উপস্থিতি লক্ষ্য করা যায়। এর সাথে 20% শর্করা, 2% খনিজ পদার্থ, 2% থাকে প্রোটিন এবং 1% চর্বি, ভিটামিন ও অন্যান্য উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়। পক্ষান্তরে পানি কোষে 66% পানি থাকে, 15% থাকে প্রোটিন,
13% চর্বি, 4% থাকে বিভিন্ন খনিজ পদার্থ, আর অবশিষ্ট 1% হচ্ছে শর্করা ও অন্যান্য উপাদান। এই উপাদানগুলো নিয়েই মূলত সাইটোপ্লাজমের রাসায়নিক গঠন। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ। আমরা আগেই বলেছিলাম যে নিউক্লিয়াসকে বাদ দিয়ে কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় সমগ্র অংশের নামই হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ এই সাইটোপ্লাজমে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু বিরাজ করে। এছাড়াও সাইটোপ্লাজমীয় মাতৃকায় নানা প্রকার কোষীয় অঙ্গাণু ও নির্জীব বস্তুসমূহ থাকে। যদি একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখি তাহলে সেখানে থাকবে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমীয় জালিকা, রাইবোজোম, লাইসোসোম, মাইক্রোটিউবিউলস, গ্লাইওক্সিজোম ও সেন্টিওল। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিচের দিকে খেয়াল করো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহের চিত্র দেওয়া আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গলগি বডি, এরপর রয়েছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, যেটা রাইবোজোমের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। আরেকটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, যেটাতে রাইবোজোম যুক্ত থাকে। এরপরে আছে রাইবোজোম, তারপরে রয়েছে একটি সুগঠিত নিউক্লিয়াস। নিচের সারিতে আমরা দেখতে পাচ্ছি কোষঝিল্লি, প্লাজমা মেমব্রেন। এরপরে রয়েছে লাইসোজোম, কোষ গহ্বর, তারপরে সেন্টিওল, এরপর হচ্ছে সাইটোস্কেলেটিন বা কোষীয় কঙ্কাল, সবশেষে রয়েছে মাইটোকন্ড্রিয়া। এগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহের সাথে পরিচিত হলাম। এবার আমরা সাইটোপ্লাজমের গুরুত্বপূর্ণ কাজসমূহ জানব। সাইটোপ্লাজম মূলত বিভিন্ন জৈবিক কাজ পরিচালনা করে, বিভিন্ন কোষীয় অঙ্গাণু ও নির্জীব বস্তু ধারণ করে, রেচন বর্জ্য পদার্থ নিষ্কাশনে সহায়তা করে, পরিবেশীয় উত্তেজনায় সাড়া দেয় এবং সাইটোপ্লাজমের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাইটোপ্লাজমের আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নাড়াচাড়া করানো হয়। এমনকি নির্দিষ্ট পরিমাণ পানি পরিশোষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা। সাইটোপ্লাজম বিভিন্ন বিপাকীয় বিক্রিয়ার কেন্দ্রস্থল, কারণ কোষের প্রায় বেশিরভাগ গুরুত্বপূর্ণ অঙ্গাণুসমূহই সাইটোপ্লাজমে বিরাজ করে। সাইটোপ্লাজমে বিরাজমান ক্লোরোপ্লাস্ট খাদ্য প্রস্তুত করে, রাইবোজোম আমিষ সংশ্লেষণের সাথে জড়িত, এতে বিদ্যমান মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ায় শক্তি মুক্ত করে, যাকে কোষের পাওয়ার হাউস বলা হয়। অন্তঃপ্লাজমীয় জালিকা লিপিড ও হরমোন সংশ্লেষণ করে। সাইটোপ্লাজমে বিদ্যমান গলগি বডি হরমোন ও কোষপ্রাচীরীয় পদার্থ উৎপাদন করে। সাইটোপ্লাজমীয় মাতৃকা বিপাক ক্রিয়ায় ব্যবহৃত পদার্থ সঞ্চিত এবং উৎপাদিত পদার্থ অন্তঃপ্রবাহ নিয়ন্ত্রণ করে। এছাড়াও এটি কোষের পিএইচ ও পানির সমতা বিধান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সাইটোপ্লাজমে বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু রাইবোজোম সম্পর্কে জানব। মূলত সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার প্রোটিন কণা দেখেছি, সেগুলাই হচ্ছে রাইবোজোম। একে এভাবে সংজ্ঞায়িত করা যায়: সাইটোপ্লাজমে কণা সদৃশ এবং পর্দাবিহীন অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষণে প্রত্যক্ষভাবে জড়িত থাকে তাকেই বলা হয় রাইবোজোম। এর আকার মূলত এরা ক্ষুদ্র গোলাকার রাইবোনিউক্লিয় প্রোটিন কণা। সর্বপ্রথম 1954 সালে আলবার্ট ক্লড নামক একজন বিজ্ঞানী যকৃৎ কোষে এর উপস্থিতি লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন 1958 সালে
রিচার্ড বি রবার্টস নামক একজন বিজ্ঞানী। সাইটোপ্লাজমের বিস্তার বা বিস্তৃতি। প্রায় সকল প্রকার কোষেই কিন্তু রাইবোজোম বিদ্যমান। তবে যে কোষে প্রোটিন সংশ্লেষণের হার বেশি সে কোষে অধিক সংখ্যক রাইবোজোম থাকে। যেহেতু এটি প্রোটিন কণা, তাই যেখানে প্রোটিন সংশ্লেষণের হার বেশি সেখানেই অধিক সংখ্যক রাইবোজোম থাকে। সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মাতৃকায় মুক্তভাবে এবং নিউক্লিয়ার পর্দা এন্ডোপ্লাজমীয় জালিকার গাত্রে সংযুক্ত অবস্থায় রাইবোজোমকে দেখা যায়। রাইবোজোমের প্রকারভেদ। আকার ও তলনী সহগের ভিত্তিতে এটি দুই প্রকার, একটা হচ্ছে 70S আরেকটা হচ্ছে 80S। মূলত আদিকোষী জীবে 70S রাইবোজোম এবং প্রকৃতকোষী জীবে 80S রাইবোজোম পাওয়া যায়। এগুলো আবার দুটি করে সাব ইউনিটে বিভক্ত। এখানে S হচ্ছে ভেদবার্গ একক, এবার আমরা রাইবোজোমের ভৌত গঠন সম্পর্কে জানব। অধিকাংশ কোষীয় অঙ্গাণুই কিন্তু আবরণী থাকে, কিন্তু রাইবোজোমে কোনো আবরণ নেই, অর্থাৎ রাইবোজোম একটি আবরণবিহীন অঙ্গাণু। এদের ব্যাস 22 ন্যানোমিটার এবং উচ্চতা 20 ন্যানোমিটার। রাইবোজোম দুটি অসমান উপ এককের সমন্বয়ে গঠিত। 80S রাইবোজোম 60S ও 40S উপ একক এবং প্রোটিন সংশ্লেষণের সময় 80S গঠন করে, শেষে আবার পৃথক হয়ে যায়। 70S রাইবোজোম আবার 50S ও 30S নামক দুইটি উপ এককে গঠিত। অনেকগুলো রাইবোজোম যখন একটি mRNA সূত্র দিয়ে সংযুক্ত থাকে তখন তাকে বলা হয় পলি রাইবোজোম। আমরা রাইবোজোমের ভৌত গঠন সম্পর্কে জানলাম, এবার আমরা জানব রাইবোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে। রাইবোজোমে দুইটি রাসায়নিক উপাদান থাকে, একটা হচ্ছে প্রোটিন আরেকটি হচ্ছে rRNA। কোষে এদের অনুপাত হচ্ছে 1:1। একটি সম্পূর্ণ 70S রাইবোজোমে 23S, 16S ও 50S মানের 3টি rRNA এবং মোট 52 প্রকার প্রোটিন থাকে 70S রাইবোজোমের ক্ষেত্রে। পক্ষান্তরে 80S রাইবোজোমে 4টি rRNA যেমন 28S, 18S, 5.8S ও 5S rRNA থাকে এবং 80 ধরনের প্রোটিন অণু থাকে। এছাড়াও এতে 2 থেকে 3 প্রকার RNase এনজাইম এবং কিছু ধাতব আয়নের উপস্থিতিও লক্ষ্য করা যায়। রাইবোজোমের কাজ। রাইবোজোম যেহেতু প্রোটিন কণা, এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, তাই একে কোষের প্রোটিন তৈরির ফ্যাক্টরিও বলা হয় বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। mRNA অণুকে নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা প্রদান করে রাইবোজোম। এমনকি গ্লুকোজের ফসফোরাইলেশন রাইবোজোমে সংঘটিত হয়। এবার আমরা সাইটোপ্লাজমে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু সম্পর্কে জানব, যার নাম হচ্ছে গলগি বস্তু। একে আবার গলগি কমপ্লেক্স, অ্যাপারেটাস, ডিকটায়োসোম, ইডিওসোম বা লাইপোকন্ডিয়া নামেও পরিচিত।
মূলত যেসব একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু গোলাকার বা সূত্রাকার নিউক্লিয়াসের নিকটে পরস্পর সমান্তরালভাবে সজ্জিত থাকে, কোষীয় ক্ষরণে অংশগ্রহণ করে, তাদেরকে বলা হয় গলগি বস্তু বা গলগি বডি। সর্বপ্রথম ক্যামিলিও গলগি নামক বিজ্ঞানী 1898 সালে পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে গলগি বডির উপস্থিতি লক্ষ্য করেন। এর মূলত কাজ হচ্ছে নিঃসৃত পদার্থের সংগ্রহ এবং পরিবহনে ভূমিকা রাখে, তাই একে কোষের ট্রাফিক পুলিশ নামে আখ্যায়িত করা হয়। কোষে গলগি বডির বিস্তৃতি। ক্ষরণ কাজে যুক্ত থাকায় প্রাণী কোষে এদের উপস্থিতি অত্যাবশ্যক ও ব্যাপক। সেই তুলনায় উদ্ভিদ কোষে এদের সংখ্যা কম। উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাইটোপ্লাজমে ছড়ানো থাকে ক্ষরণ কোষে নিউক্লিয়াস ও ক্ষরণ মেরুর মাঝে দলবদ্ধভাবে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। গলগি বডির আকার আকৃতি। আকার কোষের কার্যকারী দশার উপর নির্ভরশীল। মূলত স্নায়ু ও গ্রন্থি কোষে এদের আকার বড়, কিন্তু পেশি কোষে আবার ছোট আকৃতির গলগি বডির উপস্থিতি দেখা যায়। দেখতে দানাদার বা সুতা কুণ্ডলীর মতো এবং লম্বায় 1 থেকে 3 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। গলগি বস্তুর ভৌত গঠন। আকৃতি ভিন্ন ভিন্ন হলেও এদের একটি নির্দিষ্ট গঠন কাঠামো বিদ্যমান। সাধারণত এরা একক পর্দা দ্বারা আবৃত নালিকা বা গহ্বরের মতো। গলগি বস্তুতে মূলত 3 ধরনের গঠনগত উপাদান দেখা যায়। আমরা নিচের চিত্র দুটি খেয়াল করি। দ্বিতীয় চিত্রে দেখো 3 ধরনের সেই গঠনগত উপাদান রয়েছে, যেগুলোর নাম হচ্ছে ভ্যাকুওল, ভ্যাসিকল ও সিস্টার্নি। আমরা নিচের দিক থেকে খেয়াল করি সিস্টার্নি। গলগি যন্ত্রে সাধারণত কতগুলো চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির গঠনসমূহ লক্ষ্য করা যায়, এদেরকে বলা হয় সিস্টার্নি। এবং সিস্টার্নির উপরেই রয়েছে ভ্যাসিকল। মূলত ট্রান্সিস্টার্নির নিচের দিকে ক্ষুদ্র থলির মতো যে গঠন, সেটাই হচ্ছে ভ্যাসিকল। অর্থাৎ যে ক্ষুদ্র থলির মতো গঠন লক্ষ্য করা যায় গলগি বস্তুতে, সেটাই হচ্ছে ভ্যাসিকল। আর ভ্যাসিকলের ঠিক উপরেই রয়েছে ভ্যাকুওল। মূলত সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার বৃহৎ তলের মতো যে গঠনগুলো লক্ষ্য করা যায় গলগি বস্তুতে, সেগুলোকেই বলা হয় ভ্যাকুওল। এবার আমরা প্রথম চিত্রে একটু খেয়াল করি। এখানে রয়েছে সি স্পেস আর হচ্ছে টার্ন স্পেস। তো আমরা সি স্পেস আর টার্ন স্পেস সম্পর্কে জানব। শুরুতেই জানি যে টার্ন স্পেস মূলত কি। গলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যে অংশ, তাকে বলা হয় টার্ন স্পেস। আর বিপরীত দিকে কোষের কেন্দ্রের দিকের যে অংশ, সেটাকে বলা হয় সি স্পেস। তোমরা চিত্রে খেয়াল করো যে গলগি যন্ত্রের যে সামনের দিকের অংশ, সেটাই হচ্ছে সি স্পেস, আর প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশ হচ্ছে টার্ন স্পেস। আমরা দেখেছিলাম যে গলগি বডিতে 3 ধরনের গঠনগত উপাদান রয়েছে, সিস্টার্নি, ভ্যাকুওল, ভ্যাসিকল। সিস্টার্নি হচ্ছে গলগি বস্তুর সবচেয়ে স্থিতিশীল উপাদান। অসমান দৈর্ঘ্যের এবং সমান্তরাল লম্বা ও চ্যাপ্টা নালিকা সদৃশ দেখতে। উদ্ভিদ ও প্রাণীকোষে এদের সংখ্যা 3 থেকে 8টি, কখনো 30টি পর্যন্ত হতে পারে। এদের এই সমষ্টিকেই একত্রে বলা হয় গলগি বস্তু। এরা কোষ ঝিল্লিমুখী অংশকে বলা হয় টার্ন স্পেস এবং নিউক্লিয়াসমুখী অংশকে বলা হয় সিজ স্পেস। আর 2 প্রান্তবর্তী সিস্টার্নিকে বলা হয় টার্ন সিস্টার্নি এবং সিজ সিস্টার্নি।
আর মাঝখানে যে সিস্টার্নিগুলো অবস্থান করে সেগুলোকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি। এবার হচ্ছে ভ্যাকুল। সিস সিস্টার্নির কাছে গোলাকার থলের মতো যে অংশ সেগুলোকে বলা হয় ভ্যাকুল। মূলত এন্ডোপ্লাজমিক জালিকার প্রাচীর প্রসারণের মাধ্যমে এগুলো তৈরি হয়। এরপরে আছে ভ্যাসিকল। ট্রান্সিস্টার্নির নিচের দিকে ক্ষুদ্র থলির মতো যে অংশ সেটাকেই বলা হয় ভ্যাসিকল। এই তিনটি উপাদান নিয়েই গলগি বডি গঠিত। এবার আমরা গলগি বডির রাসায়নিক গঠন সম্পর্কে জানব। এদের পর্দায় 60% প্রোটিন এবং 40% ফসফোলিপিড থাকে। কিছু প্রোটিন ও লিপিড গলগি বস্তুর প্রকোষ্ঠের মধ্যেও থাকে। এছাড়াও থাকে ক্যারোটিনয়েড, পলিস্যাকারাইড, ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন সি। গলগি বস্তুতে বেশ কয়েক প্রকার এনজাইম পাওয়া যায়, যেমন এডিপিএস, এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস, এনএডিপিএস, এনএডিএস, সাইটোক্রোম, গ্লুকোজ 6 ফসফেটেস ইত্যাদি অন্যতম উপাদান। সবশেষ আমরা গলগি বস্তুর কাজ সম্পর্কে জানব। মূলত এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষের ক্ষরণ কাজে ভূমিকা পালন করে। গলগি বস্তু এনজাইম ও হরমোন নিঃসরণে সহায়তা করে। এর আরেকটি কাজ হচ্ছে এটি লিপিড সংশ্লেষণ ও প্রোটিন ক্ষরণের সাথে জড়িত। কোষ ঝিল্লি নবায়ন ও কোষ প্রাচীর গঠনের মাধ্যমে কোষ বিভাজনে সহায়তা করে। গলগি বস্তুকে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়। এটি লাইসোসোম তৈরি করতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে। মূল্যায়ন। কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের অংশকে কি বলে? যারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ তারা নিশ্চয়ই জানবে। কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমীয় অংশকে বলা হয় টনোপ্লাজম। যে পাতলা পর্দার মতো অংশটি সেটা হচ্ছে টনোপ্লাজম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইবোজোমে কোন দুটি রাসায়নিক উপাদান থাকে, তাদের অনুপাত কি? রাইবোজোমে থাকে প্রোটিন ও আরএনএ, এদের অনুপাত হচ্ছে 1:1। 3 নম্বর প্রশ্ন গলগি বস্তুর গঠনগত উপাদান কয়টি ও কি কি? এদের মধ্যে সবচেয়ে স্থিতিশীল উপাদান কয়টি? আমরা একটু আগেই দেখলাম যে গলগি বস্তুতে 3 ধরনের গঠনগত উপাদান দেখা যায়, যেগুলোর নাম হচ্ছে সিস্টার্নি, ভ্যাকুল ও ভ্যাসিকল। আর এদের মধ্যে সবচেয়ে স্থিতিশীল উপাদান হচ্ছে সিস্টার্নি। বাড়ির কাজ। রাইবোজোম ও গলগি বস্তুর গঠন ও কাজ লিখে আনবে। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।